একটু কল্পনা করা যাক, এমন একটা জাদুর মানচিত্র আছে যার দিকে তাকিয়ে বলে দেওয়া যায় এমন একটা জিনিসের চেহারা, ওজন বা বৈশিষ্ট্য কেমন হবে যা এই পৃথিবীতে এখনো তৈরিই হয়নি। শুনতে একদম রূপকথার মতো লাগছে। ঠিক, কিন্তু বিজ্ঞানের দুনিয়ায় ঠিক এমনই একটা মানচিত্রের অস্তিত্ব কিন্তু সত্যিই রয়েছে। আজকের এই ডিপ ডাইভ বা তথ্যের গভীরে অনুসন্ধানে আমাদের হাতে আসা চমৎকার প্রেজেন্টেশন স্লাইড আর সোর্সগুলো ঘাঁটতে গিয়ে আমরা ঠিক এমনই একটা জাদুর মানচিত্রের খোঁজ পেয়েছি। মানে আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিন্যাস বা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। একদম। একটু ভেবে দেখুন, একটা বিশাল মুদি দোকানে চাল, ডাল, সাবান, শ্যাম্পু, অ্যাপল, বিস্কুট সব যদি এক জায়গায় পাহাড়ের মতো স্তূপ করে রাখা থাকে, তো সেখান থেকে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের সাবান খুঁজে পাওয়া কতটা অসাধ্য ব্যাপার। সেটা তো প্রায় অসম্ভব। উপাদান বা মৌলগুলোর অবস্থাও কিন্তু শুরুতে ঠিক এমনই বিশৃঙ্খল ছিল। বর্তমানে আমরা ১১৮টি মৌলের কথা জানি। এই সবগুলো যদি ওই দোকানের মতো এলোমেলো থাকত, তাহলে আধুনিক রসায়ন নিয়ে কাজ করাটা আসলে অসম্ভবই হতো। ঠিক। বিজ্ঞানের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর একটা দিকই হল এই প্যাটার্ন বা ধরন খোঁজার চেষ্টা। প্রকৃতি সবসময়ই একটা নিয়মের মধ্যে চলতে ভালোবাসে, কিন্তু সেই নিয়মটা মানুষের চোখের সামনে খুব সহজে ধরা দেয় না। ঠিক বলেছেন। মুদি দোকানে যেমন একটা লজিক থাকে, ধরুন সব পরিষ্কার করার জিনিস এক থাকে, আবার সব খাবার জিনিস অন্য থাকে। বিজ্ঞানীদেরও প্রাথমিক লক্ষ্য ছিল ঠিক এমনই কিছু একটা করা। মানে একই রাসায়নিক বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলোকে একসাথে সাজানো। একদম তাই। কারণ যদি জানা যায় যে একটা শাড়ির সব মৌল একইভাবে আচরণ করে, তাহলে আর প্রতিটি মৌল আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। পুরো প্রকৃতির একটা ব্লুপ্রিন্ট পেয়ে যাওয়া যায়। কিন্তু সোর্সগুলো দেখতে গিয়ে আমি যেটা বুঝলাম, এই ব্লুপ্রিন্টটা কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। নিখুঁত ছক আবিষ্কারের অনেক আগে থেকেই বিজ্ঞানীরা অগোছালো মুদি দোকানের জিনিসগুলোকে ছোট ছোট প্যাকেটে গোছানোর চেষ্টা করেছিলেন। সেখান থেকেই প্রথম দিকের সূত্রগুলোর জন্ম। স্লাইডের একেবারে শুরুতে ১৮১৭ সালের একটা ঘটনার কথা উল্লেখ আছে। জার্মান রসায়নবিদ জোহান ডোবেরিনার প্রথম একটা গাণিতিক প্যাটার্ন খেয়াল করলেন। তিনি ৩টি করে মৌলের একটা দল বা ত্রয়ী তৈরি করলেন। রাইট। এই ত্রয়ী বা ট্রায়াডের ব্যাপারটা আসলে ঠিক কিভাবে কাজ করত? ডোবেরিনারের পদ্ধতিটা ছিল সেই সময়ের জন্য রীতিমতো বৈপ্লবিক। কারণ তিনি রসায়নের সাথে সরাসরি গণিতকে যুক্ত করেছিলেন। তিনি দেখলেন যে রাসায়নিকভাবে মিল আছে এমন ৩টি মৌলকে যদি তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হয়, তো একটা চমৎকার গাণিতিক সম্পর্ক তৈরি হয়। আচ্ছা। সম্পর্কটা হলো প্রথম আর তৃতীয় মৌলটির পারমাণবিক ভরের গড় করলে সেই গড়ের মান মাঝের মৌলটির ভরের প্রায় সমান হয়ে যায়। দাঁড়ান, সোর্সে দেওয়া উদাহরণটা দিয়ে একটু হিসাব করে দেখা যাক। হ্যাঁ, বলুন। এখানে বলা হয়েছে লিথিয়াম, যার পারমাণবিক ভর ৬.৯, আর পটাশিয়াম, যার ভর ৩৯.০। এখন এই দুটোর ভরের গড় করলে ৬.৯ যোগ ৩৯.০ দাঁড়ায় ৪৫.৯, আর তাকে ২ দিয়ে ভাগ করলে হয় ২২.৯৫। আর অবাক করা বিষয় হল ঠিক মাঝখানের মৌল সোডিয়ামের পারমাণবিক ভর হল ২৩.০। এটা তো ২২.৯৫-এর একদম কাছাকাছি। মানে লিথিয়াম আর পটাশিয়ামকে পাল্লায় মেপে গড় করলেই মাঝখান থেকে সোডিয়ামের ভর বেরিয়ে আসছে। ঠিক তাই। কিন্তু এত সুন্দর একটা অঙ্কের খেলা থাকা সত্ত্বেও এই ত্রয়ীর ধারণাটা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল কেন? কারণ প্রকৃতি আসলে এতটা সরল গাণিতিক সমীকরণে সবসময় বাধা পড়ে না, বুঝলেন? ডোবেরাইনারের মূল সমস্যাটা ছিল তার এই নিয়মটা সার্বজনীন ছিল না। ও আচ্ছা, সব ক্ষেত্রে খাটত না। একদমই না। সেই সময়ে যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল তার মধ্যে তিনি কেবল ৩টি ত্রয়ী, অর্থাৎ মোট ৯টি মৌলকে এই নিয়মে মেলাতে পেরেছিলেন। বাকি মৌলগুলোর ক্ষেত্রে প্রথম আর তৃতীয়টির ভরের গড় করলে তা মাঝেরটির সাথে আর মিলছিল না। বুঝতে পারছি। তো বিজ্ঞানে কোনো নিয়ম প্রতিষ্ঠা করতে হলে সেটাকে অধিকাংশ ক্ষেত্রেই খাটতে হয়। বিজ্ঞানীরা বুঝলেন প্যাটার্ন একটা নিশ্চয়ই আছে, কিন্তু ডোবেরিনার পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না। এর পরের ধাপে সোর্সে আমরা দেখতে পাচ্ছি 1866-এর একটা দারুণ ঘটনা। দৃশ্যপটে এলেন ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ডস, আর তিনি বিজ্ঞানের সাথে নিয়ে এলেন মিউজিক বা সঙ্গীতের একটা ধারণা। হ্যাঁ, নিউল্যান্ডসের ল অব অক্টেভস বা অষ্টক সূত্র। ঠিক।
তিনি পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলো সাজিয়ে দেখলেন সঙ্গীতে যেমন ৮টি সুরের একটা ব্যাপার থাকে, সা রে গা মা পা ধা নি, এবং এরপর আবার নতুন স্কেলে সা ফিরে আসে, ঠিক তেমনি প্রত্যেক অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের সাথে মিলে যাচ্ছে। এটা তো রীতিমতো কবিতার মতো শোনাচ্ছে। ঠিক বলেছেন। নিউল্যান্ডস যখন মৌলগুলোকে পারমাণবিক ভরের প্রমাণানুসারে সাজালেন, তিনি খেয়াল করলেন হাইড্রোজেনের পর অষ্টম মৌলটি হল ফ্লোরিন, আর এই দুজনের রাসায়নিক ধর্মে ব্যাপক মিল। আবার ধরুন লিথিয়ামের পর অষ্টম মৌলটি হল সোডিয়াম, এদেরও ধর্ম একই। ব্যাপারটা এমন ছিল যেন মহাবিশ্বের উপাদানগুলো একটা নির্দিষ্ট মিউজিক্যাল স্কেলে বাঁধা। বিজ্ঞানের শিল্পের এমন মেলবন্ধন সত্যি দারুণ, কিন্তু আমাদের সোর্স বলছে যে এই মিউজিক্যাল আইডিয়াটাও বেশি দিন টেকেনি। এটা অনেকটা জ্যাজ মিউজিকের ওপর পপ গানের সহজ রিদম বসানোর চেষ্টার মতো। কিছুক্ষণ বেশ ঠিকঠাক বাজে, সবাই দারুণ উপভোগ করে, কিন্তু তারপর হঠাৎ করে তাল কেটে যায়। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। তো প্রশ্ন হলো, মৌলগুলোর এই সুরের ছন্দপতনটা আসলে কোথায় আর কিভাবে হলো? ছন্দপতনটা হল যখন বিজ্ঞানীরা ভারী মৌলগুলোর দিকে এগোতে শুরু করলেন। নিউল্যান্ডসের এই নিয়মটা খুব চমৎকারভাবে কাজ করেছিল কেবল ক্যালসিয়াম পর্যন্ত, যা তুলনামূলকভাবে একটি হালকা মৌল। আচ্ছা, তারপর? ক্যালসিয়ামের পর যখন ভারী মৌলগুলো, বিশেষ করে ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতুগুলো আসতে শুরু করল, তখন দেখা গেল অষ্টম মৌলে গিয়ে আর আগের মতো ধর্মের পুনরাবৃত্তি ঘটছে না। যেমন আয়রন বা লোহার সাথে তার আগের অষ্টম মৌলটির কোনো রাসায়নিক মিলই পাওয়া গেল না। তার মানে প্রকৃতি আবারও বুঝিয়ে দিল যে সহজ কোনো গানের সুরে এই মহাবিশ্বের জটিলতাকে বেঁধে ফেলা সম্ভব নয়। একদম তাই। তাহলে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে ছোটখাটো প্যাটার্নগুলো খাটছে না। এমন একজনের প্রয়োজন ছিল যিনি পুরো ক্যানভাসটা একসাথে দেখতে পান, যিনি শুধু আবিষ্কৃত জিনিস নিয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং অজানা ভবিষ্যৎকেও যৌক্তিকভাবে প্রেডিক্ট করতে পারবেন। আর এভাবেই 1872 সালে দৃশ্যপটে আসেন সেই জাদুকর রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। মেন্ডেলিভের কাজকে সত্যিই যুগান্তকারী বলা যায়। আমাদের সোর্সগুলোও তাই বলছে। তো তিনি ঠিক কি এমন আলাদা করেছিলেন যা আগের বিজ্ঞানীরা পারেনি? মেন্ডেলিভের চিন্তাধারা ছিল অনেক বেশি সুদূরপ্রসারী। তিনি শুধু ভরের ওপর নির্ভর করেননি, তিনি পারমাণবিক ভরের পাশাপাশি মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, বিশেষ করে অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে তারা কিভাবে বিক্রিয়া করে, তার ওপর গভীর মনোযোগ দেন। মানে অক্সাইড ও হাইড্রাইড গঠনের উপর ভিত্তি করে? ঠিক। তিনি প্রমাণ করেন যে মৌলগুলোর ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই ধারণার উপর ভিত্তি করেই তিনি তৈরি করেন একটি পূর্ণাঙ্গ পর্যায়বৃত্ত তালিকা বা পিরিয়ডিক টেবিল। যে প্রেজেন্টেশন স্লাইডগুলো নিয়ে আমরা কাজ করছি, সেখানে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। মেন্ডেলিভ তার ছক মেলাতে গিয়ে ইচ্ছে করে কিছু জায়গা ফাঁকা রেখেছিলেন। মানে একজন বিজ্ঞানী একটা বৈজ্ঞানিক কাঠামো দাঁড়া করাচ্ছেন, আর তার মাঝখানে গর্ত। হ্যাঁ, প্রথম দর্শনে এটা বেশ অদ্ভুত লাগতেই পারে। অন্য কেউ হলে হয়তো ভাবত আমার ছকে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, না হলে জায়গা ফাঁকা থাকবে কেন। কিন্তু মেন্ডেলিভ তা না করে চরম সাহসের সাথে ঘোষণা করলেন, এখানে এমন মৌল বসবে যা এখনও আবিষ্কৃতই হয়নি। আর ঠিক এটাই মেন্ডেলিভের জিনিয়াস। তিনি নিজের তৈরি করা নিয়মের ওপর এতটাই আস্থাশীল ছিলেন যে প্রকৃতির তথ্য যদি তার ছকের সাথে না মেলে, তিনি ধরে নিয়েছিলেন মানুষ এখনও সেই তথ্যটি খুঁজে পায়নি, কিন্তু তার ছক ভুল নয়। অসাধারণ আত্মবিশ্বাস। একদম। তিনি শুধু ফাঁকা জায়গা রেখেই ক্ষান্ত হননি, তার ওপরে এবং নিচে থাকা মৌলগুলোর ধর্ম বিশ্লেষণ করে তিনি ওই আবিষ্কৃত না হওয়া মৌলগুলোর নাম আর বৈশিষ্ট্য বলে দিয়েছিলেন। তিনি সংস্কৃত একা শব্দটি ব্যবহার করে নাম দিয়েছিলেন একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। এই প্রিডিকশনের জায়গাটা আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেওয়ার মতো। সোর্সে একা অ্যালুমিনিয়াম আর পরে আবিষ্কৃত গ্যালিয়ামের একটা তুলনামূলক চিত্র দেওয়া আছে। হ্যাঁ, সেটা খেয়াল করেছেন নিশ্চয়ই। মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করেছিলেন যে একা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হবে ৬৮-র কাছাকাছি, আর বাস্তবে যখন গ্যালিয়াম আবিষ্কৃত হল, তার ভর পাওয়া গেল 69.7। একদম কাছাকাছি। শুধু তাই নয়, তিনি বলেছিলেন এর অক্সাইডের সংকেত হবে E2O3। বাস্তবে গ্যালিয়াম অক্সাইড হল Ga2O3। ক্লোরাইডের সংকেতের ক্ষেত্রেও ECl3 আর GaCl3 হুবহু মিলে গেল।
এটা তো অনেকটা রাসায়নিক সুডোকু খেলার মতো, যেখানে তিনি না দেখেই ফাঁকা ঘরের নাম্বার মিলিয়ে দিয়েছেন। দারুণ উপমা। তিনি আশেপাশের মৌলগুলোর ভরের গড় করে এবং তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করে এই নিখুঁত ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন। এই অসামান্য সাফল্যই তখনকার বিজ্ঞানীদের বাধ্য করেছিল মেন্ডেলিভের ছককে গুরুত্বের সাথে গ্রহণ করতে। কিন্তু দাঁড়ান, এখানে একটু পুশব্যাক করতে হচ্ছে। কেন, কি সমস্যা? সোর্সগুলো গভীরভাবে পড়লে একটা বড়সড় ফাঁক চোখে পড়ে। মেন্ডেলিভের পুরো ছকটা তো ভরের ওপর ভিত্তি করে বানানো, মানে ভর ছোট থেকে বড় হবে। কিন্তু আমাদের সোর্সেই আবার আইসোটোপের কথা বলা আছে। হ্যাঁ, আইসোটোপ তো একটা বড় ইস্যু ছিল। আইসোটোপ মানে তো একই মৌলের ভিন্ন ভিন্ন ভর। যেমন ধরুন ক্লোরিন গ্যাসের নাকি দুটো আইসোটোপ আছে, একটার ভর ৩৫ এবং অন্যটার ভর ৩৭। এখন মেন্ডেলিভের ভরের নিয়ম যদি কড়াকড়িভাবে মানতে হয়, তাহলে তো একই ক্লোরিনকে ছকের দুটো আলাদা জায়গায় বসাতে হয়। ঠিক। একই রাসায়নিক গ্যাস শুধু ভরের কারণে দুটো আলাদা ঘরে বসবে, এটা তো রীতিমতো সাংঘর্ষিক একটা ব্যাপার। আপনি খুব চমৎকার একটা ত্রুটি হয়েছেন, এবং ঐতিহাসিকভাবে ঠিক এই জায়গাটাতে মেন্ডেলিভের পর্যায় সারণী একটা বড় হোঁচট খেয়েছিল। আইসোটোপ আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীদের কপালে ভাঁজ পড়ে গেল। সেটাই তো স্বাভাবিক। যেহেতু ক্লোরিন ৩৫ এবং ক্লোরিন ৩৭ উভয়েরই রাসায়নিক ধর্ম একদম এক, তাদের অবশ্যই ছকের একই ঘরে থাকা উচিত। কিন্তু পারমাণবিক ভর তো আলাদা। শুধু তাই নয়, কোবাল্ট এবং নিকেলের ক্ষেত্রেও দেখা গেল বেশি ভরের কোবাল্টকে কম ভরের নিকেলের আগে বসাতে হচ্ছে রাসায়নিক ধর্ম মেলানোর জন্য। যেটা মেন্ডেলিভের নিজের সূত্রের বিরোধী। একদম। আর হাইড্রোজেনের অবস্থান নিয়েও তো একটা বিরাট দ্বন্দ্ব ছিল সোর্সে। হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলোর সাথে গ্রুপ 1-এ রাখা যায়, কারণ সে একটা ইলেকট্রন ছাড়তে পারে। আবার হ্যালোজেনগুলোর সাথে গ্রুপ 7-এও রাখা যায়, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে। হ্যাঁ, হাইড্রোজেনের জায়গাটা সত্যি বিভ্রান্তিকর ছিল। মেন্ডেলিভের ছকে এর কোনো সুনিশ্চিত সমাধান ছিল না। এই গণ্ডগোলগুলো তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে পারমাণবিক ভর আসলে মৌল সাজানোর আসল চাবিকাঠি হতে পারে না। আর ঠিক এই উপলব্ধিটাই বিজ্ঞানীদের বাধ্য করল মৌলের ওজন বা ভরের দিক থেকে নজর সরিয়ে মৌলের আসল পরিচয়ের দিকে তাকাতে। আর তখনই ১৯১৩ সালে একজন তরুণ ব্রিটিশ পদার্থবিজ্ঞানী হেনরি মোজলে এসে পুরো বিজ্ঞান জগতের চিন্তাধারায় বদলে দিলেন। মোসলে ঠিক কি এমন আবিষ্কার করলেন যে আইসোটোপের এই বিশাল ধাঁধার সমাধান করে দিল? মোসলে এক্স-রে বা রঞ্জনরশ্মি নিয়ে একটি যুগান্তকারী পরীক্ষা করেছিলেন। তিনি বিভিন্ন মৌলের ওপর ইলেকট্রন নিক্ষেপ করে যে এক্স-রে তৈরি হচ্ছিল তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি মাপেন। তিনি দেখতে পান যে এই ফ্রিকোয়েন্সি পারমাণবিক ভরের সাথে নয়, বরং নিউক্লিয়াসের ভেতরে থাকা ধনাত্মক চার্জ বা প্রোটনের সংখ্যার সাথে নিখুঁতভাবে সম্পর্কিত। আচ্ছা। তিনি প্রমাণ করেন যে পারমাণবিক ভরের চেয়ে এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হল মৌলের অনেক বেশি মৌলিক এবং নির্ভরযোগ্য ধর্ম। তার মানে আপনি বলতে চাইছেন এই একটি মাত্র আবিষ্কারের ফলে ম্যাজিকের মতো আইসোটোপের সব সমস্যার সমাধান হয়ে গেল? হ্যাঁ, ব্যাপারটা তো তেমনই। কারণ ক্লোরিন 35 আর ক্লোরিন 37-এর ভর আলাদা হলেও তাদের ভেতরের প্রোটন সংখ্যা কিন্তু একই, 17। তাই পারমাণবিক সংখ্যার নিয়মে তারা দুজনেই ছকের 17 নম্বর ঘরেই জায়গা পাবে, আর কোনো দ্বন্দ্ব রইল ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, মানে ভরের বদলে সংখ্যা। ঠিক এই ভিত্তির ওপর দাঁড়িয়েই তৈরি হল আধুনিক পর্যায় সারণীর সুনির্দিষ্ট গঠন। এতে 18টি উলম্ব স্তম্ভ আছে, যাদের বলা হয় বর্গ বা গ্রুপ, আর 7টি অনুভূমিক সারি আছে, যাদের বলা হয় পর্যায় বা পিরিয়ড। এই আধুনিক ছকের আলোচনা আসতে গিয়ে আমাদের সোর্সে খুব ইন্টারেস্টিং একটা বিষয় উঠে এসেছে, যোজক ইলেকট্রনের জাদু বা ভ্যালেন্স ইলেকট্রনস। বলা হচ্ছে একই গ্রুপের সব মৌলের বাইরের কক্ষে নাকি একই সংখ্যক ইলেকট্রন থাকে। এই বিষয়টা একটু খুলে বলবেন? নিশ্চয়ই। আধুনিক রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হল এই ইলেকট্রন বিন্যাস। একটি নির্দিষ্ট গ্রুপের সব মৌলের বাইরের কক্ষে, মানে বহিস্তরে, ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ 17 নং গ্রুপের দিকে তাকালে দেখবেন সেখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এদের সবারই পরমাণুর সবচেয়ে বাইরের স্তরে 7টি করে ইলেকট্রন থাকে। এই বাইরের স্তরের ইলেকট্রনগুলোকেই যোজক ইলেকট্রন বলা হয়। আচ্ছা, তার মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ভেতরের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ঠিক করে দেয় সে কে, তার আসল পরিচয় বা জেনেটিক কোডটা কি।
আর ওই একদম বাইরের স্তরের ইলেকট্রনগুলো ঠিক করে দেয় সে দুনিয়ার সাথে কিভাবে মিশবে, কার সাথে বিক্রিয়া করবে আর কার সাথে করবে না। চমৎকার বলেছেন। যেহেতু ফ্লোরিন আর ক্লোরিন দুজনেরই বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, তাই দুনিয়ার সাথে তাদের আচরণ বা রাসায়নিক ধর্ম একই রকম। প্রকৃতি কি অসাধারণ লজিকে কাজ করে? একদম। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা করি, আধুনিক পর্যায় সারণী শুধু মৌলগুলোর একটা সাধারণ তালিকা নয়, এটি প্রকৃতির অন্তর্নিহিত নিয়মের একটা অপূর্ব দৃশ্যমান রূপ। এখন যেহেতু আমাদের হাতে একটি নিখুঁত আধুনিক মানচিত্র চলে এসেছে, এই মানচিত্রের ভেতরের গোপন নিয়ম বা ধারাগুলো কিভাবে কাজ করে তা আমাদের বুঝতে হবে। এই ধারাগুলোকে বিজ্ঞানের ভাষায় কি বলে? এদেরকে বলা হয় পর্যায়বৃত্ত ধারা বা পিরিয়ডিক ট্রেন্ডস। হ্যাঁ, আমাদের সোর্সগুলোতে মূলত 3টি মূল ধারার কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। প্রথমটি হল যোজ্যতা বা ভ্যালেন্সি। যোজ্যতা মানে তো অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। কিন্তু এই মানচিত্রের বাম দিক থেকে ডান দিকে গেলে এই যোজ্যতা নাকি খুব অদ্ভুতভাবে বাড়ে এবং কমে। এটা কেন হয়? এর কারণ হল প্রতিটি পরমাণু চায় তার বাইরের স্তরটি ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে, যাকে অষ্টক পূর্ণ হওয়া বলে। সোডিয়াম থেকে সিলিকন পর্যন্ত, মানে তৃতীয় পর্যায়ে, বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর যোজ্যতা প্রথমে 1, 2, 3 করে বেড়ে 4 হয়। কারণ সিলিকনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে, তাই তো? ঠিক ধরেছেন। কিন্তু এরপর ফসফরাস থেকে আর্গন পর্যন্ত গেলে এটি আবার 3, 2, 1 করে কমে একেবারে 0 হয়ে যায়। শূন্য কেন? কারণ আর্গন হল নিষ্ক্রিয় গ্যাস। তার বাইরের স্তরে এমনিতেই 8টি ইলেকট্রন পূর্ণ থাকে, তাই তার অন্য কারোর সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজনই নেই। ফলে তার যোজ্যতা 0। বুঝতে পেরেছি। এরপরের ধারাটাতেই আমার সবচেয়ে বেশি কনফিউশন। সোর্সে বলা হচ্ছে পরমাণুর আকারের ধারা। দাবি করা হয়েছে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার নাকি ছোট হয়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে এটা একটু অদ্ভুত লাগতে পারে। অদ্ভুত মানে? এটা তো সাধারণ নিয়মের বিরোধী মনে হচ্ছে। ধরুন, একটা ব্যাগে আমি 5টা অ্যাপেলের জায়গায় যদি 10টা অ্যাপেল ঢুকাই, ব্যাগ তো বড় হবে। বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ছে, মানে প্রোটন আর ইলেকট্রন দুটোই বাড়ছে। ভেতরে জিনিসপত্র বেশি ঢুকছে, অথচ পরমাণু ছোট হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনার এই কনফিউশনটা খুবই যৌক্তিক, এবং এখানেই প্রকৃতির আরেকটা ম্যাজিক লুকিয়ে আছে। বাম থেকে ডানে গেলে নতুন ইলেকট্রন যুক্ত হয় ঠিকই, কিন্তু সেগুলো একই কক্ষপথে বা শেলে যুক্ত হয়। নতুন কোনো কক্ষপথ তৈরি হয় না। আচ্ছা, মানে স্পেস বাড়ছে না। ঠিক। অন্যদিকে নিউক্লিয়াসের ভেতরে নতুন প্রোটন যুক্ত হওয়ার কারণে ধনাত্মক চার্জ বাড়তে থাকে। এখন ধনাত্মক প্রোটন ঋণাত্মক ইলেকট্রনগুলোকে নিজের দিকে প্রবল বেগে আকর্ষণ করে। এটাকে একটা ম্যাগনেটিক টাগ অফ ওয়ার বা চৌম্বকীয় দড়ি টানাটানি খেলার মতো ভাবতে পারেন। ও, বুঝতে পারছি। ভেতরের শক্তিশালী নিউক্লিয়াস ওই বাইরের স্তরের ইলেকট্রনগুলোকে আরও জোরে নিজের দিকে টেনে আনে। এই প্রবল আকর্ষণের কারণে পুরো পরমাণুটা সংকুচিত হয়ে যায় এবং বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে আসে। ও আচ্ছা, মানে কক্ষপথের সংখ্যা একই থাকছে, কিন্তু ভেতরের চুম্বকের শক্তি বেড়ে যাওয়ায় সে বাইরের স্তরটাকে নিজের দিকে টেনে ছোট করে ফেলছে। একদম ঠিক। কিন্তু আমরা যখন গ্রুপ বা বর্গ বরাবর ওপর থেকে নিচে নামি, তখন সোর্সে বলা হচ্ছে পরমাণুর আকার বড় হয়। এখানে তো প্রোটন আরও বেশি বাড়ে। তাহলে এখানে ছোট না হয়ে বড় হচ্ছে কেন? কারণ ওপর থেকে নিচে নামলে প্রতিবার একটি করে সম্পূর্ণ নতুন ইলেকট্রন কক্ষ বা শেল যুক্ত হয়। ধরুন একটা বিল্ডিংয়ের নতুন নতুন তলা যুক্ত হচ্ছে, যায় যে ভেতরের ওই আকর্ষণের টান আর ততটা কাজ করে না। ফলে সামগ্রিকভাবে ওপর থেকে নিচে পরমাণুর আকার বড় হতে থাকে। দারুণ পরিষ্কার একটা ব্যাখ্যা। এবার তৃতীয় যে ধারাটির কথা সোর্সে আছে সেটাতে যাই, ধাতব এবং অধাতব ধর্ম। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ছকের বাম দিকে থাকে সব ধাতু বা মেটালস। এরা হলো তড়িৎ ধনাত্মক, মানে এদের বাইরের স্তরে ইলেকট্রন কম থাকে বলে এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে দাতা হয়ে যায়। ঠিক। আর ডান দিকে থাকে অধাতু বা নন মেটালস। এরা তড়িৎ ঋণাত্মক।
এদের বাইরের স্তরে ইলেকট্রন বেশি থাকে বলে এরা অন্যের থেকে ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু এই বাম আর ডানের মাঝখানে কারা থাকে? পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম ধীরে ধীরে কমতে থাকে এবং অধাতব ধর্ম বাড়তে থাকে। আর ঠিক মাঝখানের সীমানায় থাকে সিলিকন বা জার্মেনিয়ামের মতো কিছু অদ্ভুত মৌল। অদ্ভুত কেন বলছেন? কারণ এরা ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম প্রদর্শন করে। এদেরকে বলা হয় উপধাতু বা মেটালয়েডস। এই সিলিকনের বিষয়টা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যে উপধাতু, যারা কখনো বিদ্যুৎ পরিবহন করে আবার কখনো করে না, এই দ্বৈত চরিত্রের কারণেই তো আজকের যুগের কম্পিউটার বা স্মার্টফোন কাজ করতে পারে, তাই না? সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ তো এই সিলিকন দিয়েই তৈরি। একেবারে নিখুঁত সংযোগ ধরেছেন। সিলিকনের এই নির্দিষ্ট জায়গায় থাকার কারণেই আমরা আধুনিক প্রযুক্তির এই স্বর্ণযুগে প্রবেশ করতে পেরেছি। পর্যায় সারণী শুধু বইয়ের পাতার কোনো ছক নয়, এটি আমাদের আধুনিক সভ্যতার ভিত্তিপ্রস্তর। সত্যি তাই। ছকের একটি মৌলের দিকে আঙুল রেখেই আজ বলে দেওয়া সম্ভব তার আকার কেমন হবে, সে কতটা বিক্রিয়াশীল হবে, সে ধাতু নাকি অধাতু, এমনকি সে আমাদের ল্যাপটপের প্রসেসর বানাতে কাজে লাগবে কিনা। আজকের এই পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল। বিশৃঙ্খল সাবান আর বিস্কুটের স্তূপ থেকে শুরু হওয়া যাত্রা আজ এমন একটি নিখুঁত ছকে পরিণত হয়েছে, যাকে আক্ষরিক অর্থেই মহাবিশ্বের ব্লুপ্রিন্ট বলা যায়। একদম। ডোবেরিনারের গাণিতিক ত্রয়ী থেকে শুরু করে নিউল্যান্ডসের মিউজিক্যাল অষ্টক, এরপর মেন্ডেলিভের অসামান্য ভবিষ্যৎবাণী এবং সবশেষে মোজলের পারমাণবিক সংখ্যার আবিষ্কার বিজ্ঞান কিভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে ক্রমাগত নিখুঁত করে তোলে, পর্যায় সারণী তার শ্রেষ্ঠ উদাহরণ। এবং এই যাত্রাটা প্রমাণ করে যে প্রকৃতিকে বুঝতে হলে আমাদের চারপাশের আপাত বিশৃঙ্খলার ভেতরে লুকিয়ে থাকা প্যাটার্ন বা নিয়মটাকে খোঁজার চোখ থাকতে হবে। একদম ঠিক কথা। তবে এই রোমাঞ্চকর যাত্রার শেষে এসে শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গা আমি খোলা রাখতে চাই। হ্যাঁ, বলুন। এই পর্যায় সারণী যদি মহাবিশ্বের সব প্রাকৃতিক উপাদানের চূড়ান্ত মানচিত্র হয়, তবে ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা যখন সম্পূর্ণ নতুন কৃত্রিম ভারী মৌল তৈরি করছেন, যেমন ধরুন ১১৮ নম্বর মৌল ওগেনেসান, তখন এই ছকের ভবিষ্যৎ কি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? বিজ্ঞানীরা কি চাইলেই ১১৯ বা ১২০ নম্বর মৌল বানাতে পারবেন? আর যদি পারেন, এই যে এত কষ্ট করে তৈরি করা নিখুঁত ছক, এটা কি অসীম? নাকি এমন কোনো দিন আসবে যখন মানুষের তৈরি নতুন নতুন ভারী মৌলের চাপে প্রকৃতির এই পরিচিত ছকটি আবারও ভেঙে নতুন করে সাজানোর প্রয়োজন পড়বে? এটা আসলেই বিজ্ঞানীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। শৃঙ্খলার এই মানচিত্র কি ভবিষ্যতের অজানা বিশৃঙ্খলাকে ধারণ করতে পারবে? এই চমৎকার প্রশ্নটি আমাদের সবার ভাবনার জন্য রেখেই তথ্যের গভীরে অনুসন্ধানের আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি।